হাসিনা সহ পলাতকদের ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করবে সরকার। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা, রাজধানীর 0 পয়েন্টে ছাত্র জনতার গণজমায়েত। এবং অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের অনুমতি পাবেন কিনা আদেশকাল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাকির আর্য। জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরু করতে প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালের মূল ভবন পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। যেই খুনি গোষ্ঠী আপনার জুলাই আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে, যারা পালিয়ে আছে, তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। এটা খুব দ্রুত হবে। আমরা তারা যেখানেই থাকুক না কেন, আমরা তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ, সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। আইসিসিতে ডক্টর ইউনূস সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেয়া অভিযোগ সম্পর্কে আইন উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। পরে চিফ প্রসিকিউটর জানান, সরকারের নির্দেশ পেলে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হবে, তবে ব্যক্তির তদন্ত এখন চলছে। আমরা যখন সিদ্ধান্ত নিব, আগে আমরা আসলে ব্যক্তি পর্যায়ের বিচারগুলো করতে চাই, এবং যখনই সরকার সিদ্ধান্ত নেবে দল হিসেবে তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করতে, যেহেতু তদন্ত প্রক্রিয়াটা অনেক দূর এগিয়ে আছে, সেই ক্ষেত্রে আমাদের এই তদন্ত প্রক্রিয়া শেষ করে দল হিসাবে সরকার যখনই বলবেন তখনই আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য প্রস্তুত করতে পারব। নভেম্বরের মাঝামাঝিতে নতুন এজলাসে বিচার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। 18 নভেম্বর আনিসুল হক সহ 10 মন্ত্রী ও 2 উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য রয়েছে। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে রাজধানীর গুলিস্তান 0 পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা, আর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নিয়েছেন বিএনপি, যুবদল, মহিলা দলসহ দলটির নেতাকর্মীরা। তবে এখনও কোনো আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান দেখা যায়নি। মাহিলা ইসলামের রিপোর্ট। শহীদ নূর হোসেনকে স্মরণ ও অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিকেলে 0 পয়েন্টে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় আওয়ামী লীগ। অপরদিকে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত ও দলটির বিচারের দাবিতে একই স্থানে দুপুরে গণজমায়েতের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা। সকাল থেকে তাই 0 পয়েন্টে জড়ো হতে শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই সময় তারা আওয়ামী লীগ বিরোধী মিছিল করেন। অন্যদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে 0 পয়েন্টে দেখা যায়নি। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও খবরাখবর জানবো। রাজধানীর নূর হোসেন স্কয়ারে আছেন সহকর্মী আকবর হোসেন। সেখানকার সবশেষ অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আকবর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আকবর, ওখানকার কি অবস্থা এই মুহূর্তে? ছাত্র জনতার গণজমায়েতের কি অবস্থা জানেন? আপনার কাছে সর্বশেষ কি খবর আছে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে আজকে শহীদ নূর হোসেন দিবস, এবং প্রতি বছর এই নূর হোসেন দিবসকে কেন্দ্র করে মূলত
গুলিস্তানের 0 পয়েন্টে নূর হোসেন চত্বরে এসে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোতে তারা শ্রদ্ধা নিবেদন করে। এবং আজকে যেটি একটু প্রেক্ষাপটটা ভিন্ন, যেহেতু একটা পরিবর্তিত অবস্থায় আমরা রয়েছি, সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে গতকালকে থেকে একটা কর্মসূচি প্রচারণা চালিয়ে আসছে, যেটি হচ্ছে নূর হোসেন চত্বরে তারা জমায়েত করবেন। সেটিকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য সংগঠনগুলো, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো সেটিকে প্রতিহত করার জন্য গত রাত থেকেই মূলত নূর হোসেন চত্বরে এসে জমায়েত হয়েছেন এবং একটি কর্মসূচিও ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপুর 12টা থেকে। এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি যে এখন কোনো প্রকারের কোনো জমায়েত না থাকলেও এই 12টার পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই গণজমায়েতে এসে উপস্থিত হয়েছে এবং গণজমায়েত আসলে গণসমাবেশে পরিণত হতে যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা আসছে এবং এই জমায়েতে অংশগ্রহণ করছে। তো এখানে কেন্দ্রীয় সমন্বয়করা মঞ্চে আছেন এবং তারা বেশ কয়েকজন বক্তব্য রেখেছেন। তারা জানিয়েছেন যে আসলে যে গত 15 বছরে যে শোষণ বঞ্চনার শিকার হয়েছে বাংলাদেশের মানুষ, সেই বঞ্চনার শিকার যেন আর না হতে হয় এবং সেজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও যে তারা ক্ষমতায় আসবে, আবারও তারা সংগঠিত হবে, এই যে প্রচারণাগুলো চালানো হচ্ছে এটিকে আসলে মূলত প্রতিহত করার জন্যই আজকে এই 0 পয়েন্টে তারা গণজমায়েত করেছে। এবং এখন পর্যন্ত তাদের যে বক্তব্য, তারা আজকে সারাদিন এখানে অবস্থান করবেন এবং বিভিন্ন জায়গা থেকে ছাত্র শিক্ষার্থীর সঙ্গে অন্যান্য জনতাও এসে যুক্ত হচ্ছেন এবং এটি মহা সমাবেশেও পরিণত হচ্ছেন বলে দেখা যাচ্ছে। তো পলি 0 পয়েন্ট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আকবর আপনাকে। আমরা পরবর্তীতে অবশ্যই আপনার সাথে আবার যুক্ত হব প্রয়োজনে। দর্শক, রাজধানীর 0 পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আকবর হোসেন। আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ায় নতুন নতুন মোড়কে আওয়ামী লীগ সুযোগ নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। খসরু বলেন, চিকিৎসার জন্য যেসব প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পন্ন হলে বিদেশে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আপিলের অনুমতি পাবেন কিনা এ বিষয়ে আদেশকাল। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত রোববার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 10 বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য 10 নভেম্বর দিন ধার্য করেন চেম্বার আদালত। নিচে বিরতি, ফিরে এসে যা থাকছে। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে আজও শ্রমিকদের সড়ক অবরোধ। এবং টি-20 সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারালো ইংল্যান্ড। আবার আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মানিকের বাড়ি এলাকায় দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে রেখেছে T&Z অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন মহাসড়ক ব্যবহারকারীরা। শ্রমিকরা জানায়, বেতন ভাতা না দিয়ে কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। 4 মাসের বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে তারা। শনিবার সকাল 9টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। বকেয়া বেতন পরিশোধ করা না করা পর্যন্ত অবরোধ চলবে বলেও জানায় শ্রমিকরা। ফ্যাক্টরি বন্ধ করে আবার ডেট দিচ্ছে যে বৃহস্পতিবার বেতন দেওয়ার শনিবারে খোলা। আমরা বৃহস্পতিবার আবার আসছি রাস্তার মধ্যে, তাও বেতন দেয় করে। মালিক আমাদের সাথে কথা বলে না, আর তারা আমাদের কোনো সমস্যার সমাধানই করতেছে না। আমাদের বেতন বৃহস্পতিবারে কইছে ঢুকবো, দিছেই না। আমরা 12টা পর্যন্ত অপেক্ষা করছি বেতনের জন্য। রংপুরে হিমাগারে মজুদ রয়েছে বিপুল আলু, তারপরও কমছে না দাম। ব্যবসায়ীরা বলছেন, এবার সিন্ডিকেট চক্র ও দুটি বড় প্রতিষ্ঠান আগাম আলু কিনে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। রংপুরে 60 থেকে 62 টাকা কেজি বিক্রি হচ্ছে আলু। ঢাকায় সেই আলুর দাম 70 থেকে 80 টাকা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ও আলী হায়দার রনির ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
রংপুরে আলু উৎপাদন হয়েছে 15 লাখ টনেরও বেশি। জেলায় চাহিদা মাত্র 1,20,000 টন। উদ্বৃত্ত 14 লাখ মেট্রিক টন হলেও স্থানীয় আলুর বাজার চড়া। সিটি বাজারের ব্যবসায়ীরা বলছেন, কেবল একটি কর্পোরেট কোম্পানি এককভাবে 5 লাখ বস্তা আলু কিনে মজুত করেছে। হিমাগার থেকে 60 টাকার নিচে মিলছে না আলু। প্রাণের 5 লক্ষ বস্তা রংপুরে কিনছে। আগে তো নিজের চিপস কোম্পানির চিপসের আলু কিনতো, এখন ওরা কিনেও বেচে। কয়েকটা কোম্পানির কাছে আলু দেওয়া জিম্মি হয়ে গেছে। পাইকাররা জানান, বড় বড় আলু ব্যবসায়ী ও কয়েকটি শিল্প প্রতিষ্ঠান বাজারে সিন্ডিকেট তৈরি করেছে। হিমাগার থেকে 62 টাকা কেজি দরে কিনলেও ঢাকায় নিয়ে যেতে যেতে 66 টাকা পড়ে। বিক্রি হয় 70-75 টাকায়। নতুন আলু আসতে আরও 2 মাস সময় লাগবে বলে দাম বাড়ার আশঙ্কা করছেন তারা। এটা শিল্পপতিদের আলু, এই আলু তারা বিক্রি করতেছে না, দাম বৃদ্ধি হবে, 80 টাকা খাওয়া আলু বেচবে। এখানকার খরচ আছে 1 টাকা, 64 টাকা পড়বে। ওইখানে আড়তদারি আছে 1 টাকা, 65 টাকা পড়বে ঢাকা যায়। এই আলুটা আসলে কোনো সাধারণ মানুষের আলু নয়, এগুলো সম্পূর্ণ শিল্পপতিদের আলু। সাধারণ ক্রেতারা বলছেন, আলুর অস্বাভাবিক দাম বাড়ায় সংকটে পড়েছে নিম্নবিত্তরা। এদের লাভের জন্য এরা ছাড়তেছে না, এরা 2 টাকা লাভের জন্য এরা ধরিয়ে রাখছে। আলু যে আমাদের একটা সবজি, সব তরকারির মধ্যে লাগে, সেই আলুটা আমরা কম দামে পাচ্ছি না। কৃষি বিভাগ বলছে, রংপুরের 40টি হিমাগারের বেশ কয়েকটিতে বিপুল আলু মজুদ আছে। বাম্পার ফলন হওয়ায় দাম কমা উচিত। গত বছর আলু উৎপাদন হয়েছিল 15,42,000 মেট্রিক টন আলু। আমাদের রংপুর জেলার চাহিদা ছিল 1,20,000 মেট্রিক টন। আলু ব্যবসায়ী এবং যারা হিমাগারের সংরক্ষণ করেন তারা আলু মাঠ থেকে কৃষকের কাছ থেকে ক্রয় করে নিয়ে গেছেন। হিমাগার থেকে আলু বের করে দেবার সময় বেঁধে দিলেই আলুর দাম নেমে আসবে বলে মনে করেন পাইকার ও আলু চাষিরা। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হাসিনা সহ পলাতকদের ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করবে সরকার। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা, রাজধানীর 0 পয়েন্টে ছাত্র জনতার গণজমায়েত। এবং অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের অনুমতি পাবেন কিনা আদেশ কাল। সব শেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।